বন্ধুরা, গত পর্বে বলেছিলাম বিয়েবাড়ি থেকে আসার পথে কাকির জবা ফুল নিয়ে কিভাবে কি করেছিলাম সেই ঘটনার পরের ঘটনা আজকে বলল। ফিরতে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আজ রাতে আমি ইতি কাকিমাদের বাড়িতেই থাকব। বিয়ে বাড়িতে এত এত যুবতী সুন্দরী মেয়ে মহিলা দেখার পর থেকেই আমার মধ্যে কেমন যেন এক অদ্ভুত সব চিন্তা আসছে। বিয়ে বাড়িতেই সুন্দরী আন্টি আর যুবতী মেয়ে শুধু কল্পনা করেছি, কিন্তু অত লোকের মাঝে সুযোগ পাইনি। কিন্তু আজ আর কোনো মতেই নিজেকে আটকে রাখতে পারছি না। কাকিমার বর দিদি লতিটা আন্টিকে দেখবার পর থেকেই মন তার মাঝে আটকে আছে, তার উপর আবার ফেরার সময় ইতি কাকিমার সাথে যা করলাম তা ভুলতেই পারছি না। একদিকে লতিকা, অন্যদিকে ইতি কাকিমা। হঠাৎ করে পাশের রুমে কাকু কাকিমার কথা শুনতে পেলাম। ঠিক ফিসফিসানি না, একটু জোরেই। কোনো বিষয়ে ওনাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে না তো আগ্রহ হলো আমার। যদিও এক দম্পতির ব্যক্তিগত বিষয় নাক গলানো আমার উচিত না, তবু ওনাদের দরজায় কান পাতলাম। ভেতর থেকে মৃদু স্বরে কথা ভেসে আসছে, মৃদু কিন্তু অস্পষ্ট নয়। শুনলাম কাকু বলছেন আজ নয় লক্ষ্মীটি, আজ খুব টায়ার্ড লাগছে। ইতি কাকিমা রাগত্ব স্বরে, তোমার শুধু ব্যস্ততা আর ক্লান্তি একটা বার আমার কথা ভেবে দেখেছ? শেষ কবে তুমি আমাকে ঠিকমতো সময় দিয়েছ মনে আছে? কাকু বলল আসতে লক্ষ্মীটি পাশের ঘরে জিসান ও শুনে ফেলবে। কাকিমা বলল হ্যাঁ, ওর তো খেয়ে দেয়ে কাজ নেই, আমাদের কথা শুনবার জন্য হাঁ করে বসে আছে, ঘুমিয়ে পড়েছে এতক্ষণে আমি কিছু জানি না। অতীন, আজ তোমাকে করতেই হবে। কাকু বলল আর যদি না ঘুমো, তুমি যেভাবে আওয়াজ করো ও শুনে ফেললে একদম কেলেঙ্কারি হয়ে যাবে। কাকিমা বলল এতে কেলেঙ্কারির কি আছে? ও মনে হয় ছোট শিশু, ও জানে না স্বামী স্ত্রী দরজা বন্ধ করে কি করে। কাকু বলল আজকে রাতটা ধৈর্য ধর লক্ষ্মীটি, কাল যেভাবে বলবে সেভাবে করব। প্রমিস। ইতি বলল না অতীন, আমার এখন লাগবে, এক্ষুনি লাগবে। কাকি বলল আচ্ছা দাঁড়াও, আমি গিয়ে দেখে আসছি জিসান জেগে আছে নাকি ঘুমোচ্ছে। ইতি কাকিমা আমার রুমে আসছেন। আমি ঘুমিয়েছি কিনা সেটা চেক করার জন্য আমি দ্রুত পায়ে দরজা থেকে সরে এলাম। তারপর চটজলদি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। পাশে রাখা এক্সট্রা বিছানার চাদর দিয়ে নিজেকে ঢেকে নিলাম, ভাবখানা এমন যেন আমি গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু চোখ দুইটা মিটমিট করে খুলে রাখলাম। আমার ঘরে আলো নেভানো আর জানলা দিয়ে চাঁদের যে আলো আসছে সেই আলোতে আমার চোখ খোলা না বন্ধ সেটা কাকিমা বুঝতে পারবেন না। লক্ষ্য করলাম কাকিমা দরজায় দাঁড়ালেন। কয়েক মুহূর্তের জন্য আমি নিথরভাবে পড়ে রইলাম। কয়েক সেকেন্ড অপেক্ষা করে উনি নিশ্চিত হলেন যে আমি ঘুমোচ্ছি। তারপর দরজাটা চাপিয়ে উনি রুমে চলে গেলেন। কাকিমা চলে যেতেই আমি আস্তে আস্তে বিছানা থেকে উঠে পড়লাম। তারপর ধীর পায়ে আবার দরজায় কান পাতলাম। অতীন কাকু এবার যেন গর্জন করে উঠলেন, তবে রে, আজ তোকে দেখাচ্ছি। এরপর আমি ওনাদের কথার প্রত্যুত্তর। আর ইতি কাকিমার চিৎকার শুনতে পেলাম, বুঝতে পারলাম ভেতরে কি হচ্ছে। কিন্তু অনেক চেষ্টা করেও দরজায় কোনো ফুটো খুঁজে পেলাম না, তাই ভেতরের কিছুই আর দেখা হলো না। আমার শুধু ধারাভাষ্য শুনতে থাকলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ কি হচ্ছে ভেতরে। 5 মিনিট হতে না হতেই হঠাৎ করে কি হলো, ভেতরে রুমের ভেতরের সব সাউন্ড বন্ধ হয়ে গেল। কেন? হুট করেই যেন একদম বিন ড্রপ সাইলেন্স, নিস্তব্ধতা ভেদ করে কাকিমার রাগান্বিত কণ্ঠ ভেসে এলো। আজও পাডালে না তুমি? তোমাকে কতবার বলেছি ডাক্তার দেখাও, এভাবে আর কতদিন চলবে? এক মুহূর্তের জন্য আমি স্তম্ভিত হয়ে গেলাম। এ কি শুনলাম আমি? কাকু যে এতটা দুর্বল তা আগে জানতাম না। কতটা নিপুণভাবে বিশ্বাসটাকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছেন কাকিমা, তাও আজ প্রায় 3 বছর ধরে। কাকিমা কাকুর দিকে পেছন ফিরে রাগে ফুঁসছিলেন। ওনার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল এভাবে। আর কত টাকা পয়সা, গাড়ি বাড়ির মতন বড় কোনো চাওয়া তো ওনার ছিল না। ওই তো শুধু একটু ভালোবাসা, তাও জুটল না। এই পোড়া কপালে কাকিমা বিছানা ছেড়ে উঠে পড়লেন। এভাবে আর কতক্ষণ শুয়ে থাকা যায়? আমি ক্ষুণ্ণ মনে নিজের বিছানায় এসে বসলাম। বিছানায় বসে মন খারাপ করে ভাবতে লাগলাম। আমার ইতি কাকিমার কথা খুব মায়া হতে লাগলো কাকিমার জন্য। উনি দরজা খুলে বেরোতেই দেখলেন আমার রুমের দরজা খোলা। আর স্বাভাবিকভাবেই আমার ঘরের দিকে ওনার চোখ চলে গেল। আর তাকাতেই উনি যেটা দেখলেন সেটা দেখার জন্য উনি কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। জানালা দিয়ে আসা জ্যোৎস্নার আলো আমার ঘরময় আলোকিত। কাকিমা দেখতে পেলেন আমি বিছানায় শুয়ে আছি আর আমি হাতে একটা লাঠি ধরে আছি। ভালোভাবে লক্ষ্য করতেই চাঁদের আলো। ইতি কাকিমা বিস্ফারিত চোখে সবটাই দেখলেন। সমস্ত কিছু বুঝতে পেরে কাকিমার দাঁড়ালেন না, ঘরে এসে শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে ভাবতে লাগলেন ওই রাতে সারা রাত আর ঘুমোতে পারেননি। পরদিন সকালে কাকুর ডাকা ডাকিতে আমার ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে দেখি যদি কাকিমা লুচি, আলুর দম আর পায়েস বানিয়ে খাবার সাজিয়েছেন। খাবার টেবিলে 3 জন একসাথে নাশতা করলাম।
সবকিছু স্বাভাবিক, কে বলবে যে কাল রাত কি হয়েছে। দুপুরবেলা আমাদের ক্লাসের মেসেঞ্জার গ্রুপে একটা ইমার্জেন্সি মেসেজ পেলাম। আগামী পরশু আমাদের ক্যাম্পাসে একটা ইন্টারন্যাশনাল সেমিনারের আয়োজন করা হয়েছে। সেই সেমিনারে উপস্থিত থাকাটা আমাদের কেরিয়ারের জন্য অনেক ফলপ্রসূ হবে। আর সামনের সপ্তাহেই আমাদের স্টাডি ট্যুর, আর স্টাডি ট্যুর শেষ করে মাঝখানে এক সপ্তাহের ব্রেক দিয়ে আবার সেমিস্টার এক্সাম অ্যান্ড অ্যাসাইনমেন্ট। বলতে গেলে মাথায় বাজ পড়ল। আমার বেশ কদিন ধরে সব ধরনের পড়াশোনার বাইরে আছি। পড়াশোনার ব্যাপারে বেশ সিরিয়াস আমি। হ্যাঁ, খুব বেশি পড়ুয়া ছেলে হয়তো আমাকে বলা যাবে না, কিন্তু ক্লাস পারফরম্যান্স বরাবরই ভালো। বুঝতে পারলাম সেমিস্টার রেজাল্ট ধরে রাখতে গেলে যত জলদি সম্ভব পড়াশোনার ব্যাপারে সিরিয়াস হতে হবে আমাকে। আর দেরি করলে চলবে না। আগামীকালই আমাকে ঢাকায় ফিরতে হবে। বিকেলে একবার কাকিমার বাড়িতে গেলাম। ওনার হাতের চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করলাম। আমার খুব ইচ্ছে করছিল যে ওনাকে পার্সোনাল ব্যাপারে জিজ্ঞেস করি, কিন্তু কিভাবে কথাটা বলব ভেবে পাচ্ছিলাম না। বারবার আটকে যাচ্ছিলাম। কাকিমাকে জানালাম যে কালকেই আমাকে ঢাকায় হবে। দেখলাম কাকিমার মনটা খারাপ হয়ে গেল। উনি বললেন, তুমি এতদিন এখানে ছিলে, ভালো লাগতো জানো, একটা মায়া পড়ে গিয়েছিল। যাই হোক, পড়াশোনা হলো, সবার আগে ওখানে গিয়ে মন দিয়ে পড়াশোনা করবে, শরীরের যত্ন নেবে, আর সময় পেলে অবশ্যই বেড়াতে এসো, কেমন? আমি বললাম, হ্যাঁ কাকিমা, অনলাইনে তো কথা হবেই। আমি এক্সাম শেষ করে আবার ঘুরতে আসব। সেবার ফেরার সময় আমার সাথে করে আপনাকে আমাদের বাড়িতে নিয়ে যাব, আপনি মানা করতে পারবেন না। কিন্তু কাকিমা হাসলেন। বুঝলাম সে হাসিতে আনন্দের চাইতে মন ভারাপের পরিমাণটাই যেন বেশি। সেদিন রাতের কথা, ঘড়িতে তখন প্রায় 11টা। সকালে উঠ বলে আজ আগেভাগে শুয়ে পড়েছি। ঘুম আসতে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য মোবাইলটাও দূরে সরিয়ে রেখেছি, কিন্তু কোনো মতেই চোখে ঘুম আসছে না। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 11:30 বাজে। জানালা দিয়ে হঠাৎ খেয়াল করলাম অতীন কাকুকের বাড়ি সদর ফটকের বাতি জ্বলে উঠল। কাকু কাকিমা ঘরে ঢুকল। হ্যাঁ, বিকেলে কাকিমা বলছিলেন আজ কাকুর এক কলিগের বাসায় ওনাদের রাতের খাবারের দাওয়াত। আমি চুপচাপ শুয়ে জানালার ফাঁক দিয়ে যতটুকু দেখা যায় দেখতে লাগলাম। কাকিমার পরনে গাঢ় ম্যাজেন্টা রঙের কাতান সিল্কের শাড়ি আর কালো ব্লাউজ। কাকিমাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছিল এই কালারে। দেখলাম কাকিমা বেডরুমের পাশের ঘরটাতে ঢুকলেন। মানে আমি কাল রাতে যে ঘরে ছিলাম আর কি, ওই ঘরটা আমার জানালা দিয়ে স্পষ্ট দেখা যায়। ঘরের বাতি জ্বলে উঠল। আমিও বাইনোকুল একটা হাতে নিয়ে জানা লাগিয়ে দাঁড়ালাম। আমার দিকে পেছন ঘুরতেই কাকিমাকে চোখে পড়ল। আমি আর চোখ ফেরাতে পারলাম না। কাকিমা এবার লাইটটা অফ করে দিল। আর একটুক্ষণ লাইটটা জ্বালিয়ে রাখলে কি এমন ক্ষতি হতো? এই ঘরে লাইট বন্ধ হয়ে যেতেই শোবার ঘরে লাইটটা একবার জ্বলে উঠল। তারপর ওটা আবার নিভে গেল। বুঝতে আর বাকি রইল না কাকু আর কাকিমার মধ্যে আবার কিছু একটা হবে। সেই রাতের কথা মনে পড়ে গেল আমার। মিনিট কয়েক পরেই আবার বেডরুমের লাইট জ্বলে উঠল। কয়েক সেকেন্ড জ্বলে থেকে আবার নিভে গেল। এবারে আবার পাশের ঘরটায় আলো জ্বলে উঠল। কাকিমার হাতে কালচে বেগুনি রঙের কিছু। বাইনোকুলারে ভালো মতন চোখ লাগিয়ে দেখলাম কাকিমার হাতে একটা বেগুন। বুঝতে পারলাম কাকিমা একা একা রান্না করবেন। কাকু তো কিছু পারে না, তাই কাকিমা একাই যা করার করবেন। প্রথমে বেগুনটাকে ধুয়ে রান্না শুরু করলেন। 20 মিনিটের মতো রান্না করে কাকিমা ক্লান্ত হয়ে গেলেন। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কি বুঝিয়েছি। পরের দিন আমি ঢাকায় ব্যাক করবার পর থেকেই ইতি কাকিমার মন খারাপ। সবসময় কেমন যেন একটা বিষণ্ণতায় থাকেন। মন মেজাজও থাকে রুক্ষ। মানসিক দোলাচলে দিন কাটতে থাকে ইতি কাকিমার। এর মাঝে প্রায় 1.5 মাস কেটে গেছে। আমি পরীক্ষার চাপে এত বেশি ব্যস্ত ছিলাম যে বাকি সবকিছু যেন এক প্রকার ভুলতে বসেছিলাম। মাঝে মধ্যে কাকিমার সাথে অনলাইনে কথাবার্তা হলেও সেটা আর গভীর দেখে এগোয়নি। মাস 1.5 পরে আমি একেবারে ফ্রি হয়ে গেলাম। ভাবলাম এই তো সুযোগ, আবার গ্রামের বাড়ি যাওয়া যাক। আর এবার কাকিমার সাথে রান্না করেই ঢাকায় ফিরব। তার আগে নয়। অবধু আম্মু আপু সবাই নিজেদের কাজে ব্যস্ত থাকায় আমি একাই গ্রামের বাড়ি যাব বলে ঠিক করলাম। কিন্তু আমি যে গ্রামে যাচ্ছি সেটা ইতি কাকিমাকে জানালাম না। দিন 3 পর ভোরের ট্রেনে রওনা হলাম। গ্রামের বাড়িতে পৌঁছাতে দুপুর পেরিয়ে গেল। আমি বাসায় ঢুকে ব্যাগপত্র রেখে অতীন কাকুর বাড়ির দিকে পা বাড়ালাম। কাকিমাকে সারপ্রাইজ দিব বলে। কাকিমাদের বাড়িতে এসে দেখি বাড়ির মেন গেট লক করা। কি ব্যাপার, উনারা কেউ বাড়িতে নেই নাকি? সচরাচর মেন গেট তো কখনো লক করে রাখতে দেখিনি। বাইরে থেকেও তো তালা দেওয়া নেই, ভেতর থেকে সিটকিনি লাগানো। তার মানে বাড়িতে লোক আছে নিশ্চয়ই। আমি চাইলে কাকিমাকে কল দিয়ে বলতে পারতাম যে, কাকিমা আমি এসেছি, দরজাটা খোলো, কিন্তু না, আমি সেটা করব না।
আমার মাথায় যে তখন সারপ্রাইজ দেওয়ার ভূত চেপে বসেছে। ওনাদের বাড়ির প্রাচীরের পাশেই একটা আম গাছ। প্রাচীর খুব একটা উঁচু নয়, আম গাছের উপর 2-3টা পা দিয়ে অনায়াসেই প্রাচীর টপকানো যায়। গাছে কয়েকটা পা রেখে প্রাচীরের সমুচ্চতায় উঠে গেলাম। তারপর প্রাচীরে দাঁড়িয়ে মারলাম এক লাফ আর বিজনী যোদ্ধার মতন ঢুকে পড়লাম। ওদের বাড়িতে বাড়ির উঠোনে ভেজা কাপড় মেলে দেওয়া আছে, কিন্তু বারান্দার গ্রিল লাগানো, ঘরে দৌড় লাগানো। এতক্ষণ ধরে সারপ্রাইজ দেওয়ার যে উত্তেজনা আমার মধ্যে কাজ করছিল, তাতে এবার ভাটা পড়ে গেল। তবে কি কাকিমা ঘুমাচ্ছে নাকি পরে আসব? হঠাৎ ঘরের ভেতর থেকে হালকা চিৎকারের মতো আওয়াজ শুনতে পেলাম। কিসের আওয়াজ সেটা জানবার জন্য আমার ভীষণ আগ্রহ হলো, কিন্তু বারান্দার গ্রিল লাগানো থাকায় এদিক দিয়ে এগোবার কোনো উপায় ছিল না। হঠাৎ মনে পড়ল বাড়ির পিছন দিকটায় তো একটা জানালা আছে, একবার ওদিক দিয়ে ট্রাই করলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ, কাঁধের ব্যাগটা ওখানেই নামিয়ে রেখে ছুটলাম। বাড়ির পেছন অংশে সৌভাগ্যবশত পেছনের জানালাটা হালকা ভেজানো ছিল। জানালার কাছে যেতেই ভেতর থেকে মৃদু গুঞ্জন আর চিৎকার শুনতে পেলাম। আমার এই ছোট্ট মনে বুঝতে আর বাকি রইল না ভেতরে কি চলছে এই ভরা দিন দুপুরের সদর। দরজা আটকিয়ে কাকু আর কাকিমা রান্না করছে। বিছানাটা জানালা থেকে দূরে হওয়ায় ওনারা টেরও পাবেন না যে কেউ এভাবে লুকিয়ে লুকিয়ে ওনাদের রান্না করা দেখছে, অথচ আমি স্পষ্ট সবটা দেখতে পাব। জানালায় চোখ রাখতেই দেখলাম কাকিমা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর আমার দিকে পিঠ করে লম্বা সাদা পাঞ্জাবি পরে অতীন কাকু রান্না করছে। একটু পর বিস্ফোরিত চোখে আমি দেখলাম এ তো অতীন কাকু নয়, কাকিমার সাথে রান্না করছে আমার বেলাল চাচা। অতীন কাকুর সব থেকে কাছের বন্ধু, সেই বন্ধুই কিনা বন্ধুর পিঠ পিছে ছোড়া মারছে। দুজনের রান্নার শব্দে সারা ঘর মুখরিত হয়ে আছে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একই দেখলাম আমি। কাকিমা বলল, আমার খুব ভয় করছে ঠাকুরপো, অতীন যদি কোনো ভাবে এ কথা জানতে পারে তবে। বেলাল চাচু বললেন, তুমি কেন এত ভয় পাচ্ছ বৌঠান? অতীনের সামনে তো আমরা এমনভাবে আলাপ করি যে ঘুণাক্ষরেও কিছু আন্দাজ করবে না। কাকিমা বলল, তারপরও ঠাকুরপো, ও যদি কোনোভাবে জেনে যায়? চাচু বলল, জেনে গেলে আর কি, তুমি আমার কাছে চলে আসবে। কাকিমা চুপ করে গেলেন। দুজনে দ্রুত রান্না করছিল আর এসব কথা বলছিল। দেখলাম ইতি কাকিমা কোনো বাধা তো দিলি না, বরং নিজেই রান্না সাহায্য করছে। একদিকে শহরে কাকু কাজে ব্যস্ত, আর এদিকে কাকিমা ঠাকুরপোর সাথে রান্না করে সময় কাটাচ্ছে। আমি সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। অত্যন্ত নিরাশ হয়ে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকে দেখি দাদি আমার জন্য খাবার রেডি করে বসে আছেন দোতলার বাথরুমে। গোসল দিয়ে এসে আমি লাঞ্চ করতে বসে গেলাম। আমার খাওয়া যখন শেষের দিকে তখন চাচু বাড়িতে ঢুকলেন। চাচু বলল, আরে জিসান কখনেরই বাবা। একদম আগাম কোনো খবর না দিয়েই মনে মনে বললাম, যখন তুমি তোমার বন্ধুর বউয়ের সাথে কাজে ব্যস্ত ছিলে আমি তখন এসেছি চাচু। কিন্তু মুখে বললাম, এই তো চাচ্ছ ঘণ্টাখানেক হলো, ইচ্ছে করেই ফোন করিনি। ভাবলাম না জানিয়ে এসে তোমাদেরকে সারপ্রাইজ দেই। চাচ্চু বলল, তা বেশ করেছিস, এবারে কটা দিন থেকে যাবি? কিন্তু আচ্ছা তুই খেয়ে নে, আমি ফ্রেশ হয়ে আসছি। চাচু চলে গেলেন ফ্রেশ হতে। আমি মনে মনে বললাম, ফ্রেশ তো হতে হবেই, কাকিমার সাথে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছ। খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ইতি কাকিমাকে ফোন করলাম আমি। সুরপ্রিসে দেওয়া তো আর হলো না, এবার বরং ওনাকে জানিয়ে দেওয়া যাক যে আমি এসেছি। কাকিমা হালকা খাবারের জন্য আমাকে যেতে বললেন। কাকিমার ডাক ফেরাবার ক্ষমতা উপরওয়ালা আমাকে দেননি। আমি আর দেরি করলাম না, পা বাড়ালাম উনার বাড়ির দিকে। দেখলাম আমার জন্যই কাকিমা বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন আমাকে বাড়িতে ঢুকতে দেখে। উনি খুব খুশি হলেন। স্মিথ একটা হাসির রেখা ফুটে উঠল ওনার মুখশ্রী জুড়ে, আর তাতে করে ওনাকে ভয়ঙ্কর সুন্দরী লাগছিল। ইতি কাকিমা রমণ নিষ্পাপ হাসিমাখা মুখখানা দেখে ওনার উপর জমে থাকা আমার সমস্ত রাগ আর অভিমানের বরফ গলে একদম পানি হয়ে গেল। আমরা দুজনে গিয়ে বসলাম। কাকিমাদের বেডরুমে সারা বেডরিন এলোমেলো হয়ে আছে। একদিকে শাড়ি পরে আছে, আরেকদিকে ব্লাউজ পেটিকোট। ঘর গোছানোর সময় পাননি, তা দেখেই বোঝা যাচ্ছে একটু আগে রান্নার কাজের সাক্ষী হয়ে আছে। এসব কিছু দেখলাম কাকিমা বিছানার চাদর পাল্টে দিচ্ছেন যাতে কিছু বোঝা না যায়। কাকিমা কিছুক্ষণ আগেই স্নান সেরে এসেছেন। আধ ভেজা চুলে ওনাকে খুবই স্নিগ্ধ লাগছে। এখন কে বলবে নিষ্পাপ চেহারার এই স্ত্রী একটু আগে চাচ্চুর সাথে রান্না করেছে হালকা। একটু গল্প গুজবের পরে কাকিমা বললেন, তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। আরও অনেক গল্প জমে আছে। কাকিমা কিচেনে চলে গেলেন। কাকিমা কিচেন এ চলে যেতেই আমি আরাম করে বিছানায় বসলাম। যদিও আমার চোখ দুইটা অস্থিরভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আসলে আমার অশান্ত চোখজোড়া খুঁজে ফিরছিল। একটু আগের সমস্ত সাক্ষ্য প্রমাণ। আমি একবার কিচেন এর দিকে এগিয়ে গেলাম। দেখলাম কাকিমা মনোযোগ সহকারে চা বানাচ্ছে।
আর পাপড় ভাজছে মানে নেক্সট কয়েক মিনিটের জন্য উনি কিচেন এই ব্যস্ত। এই সুযোগে আমি পা বাড়ালাম ফ্লোরে পড়ে থাকা জামা কাপড়ের দিকে, আগ্রহ ভরে সেগুলো দেখলাম আর রেখে দিলাম যে কোনো মুহূর্তে কাকিমা চা বানিয়ে ঘরে এসে ঢুকতে পারেন। আমি তড়িঘড়ি করে ওনার একটা কাপড় আমার কাজ ব্যাগে নিয়ে নিলাম। তারপর চুপচাপ ভদ্র ছেলের মতন বসে রইলাম। মিনিট খানেকের মধ্যেই কাকিমা ঘরে এসে ঢুকলেন। কাকিমা বললেন, দেখেছ কাণ্ড, তোমার সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে টেরে পাইনি। তুমি একটু বসো জিসান, আমি সন্ধ্যা বাতি দিয়ে আসছি। কাকিমা কলপাড়ে চলে গেলেন ফ্রেশ হতে, তারপরে ভালো করে নিজের হাত পা মুখ ধুয়ে এতক্ষণ পরে থাকা কামিজ ছেড়ে ধোয়া কাপড় পরে নিলেন। ডাল পাট দেওয়া ঘিয়ে রঙের একটা শাড়ির সাথে লাল ব্লাউজ, পেটিকোটির রংটা কি সেটা ঠিক ধরতে পারলাম না। কাকিমা উঠোনে তুলসী বেদিতে সন্ধ্যা বাতি দিলেন। সব কাজ সেরে কাকিমা আবার বেডরুমে এসে বসলেন। কাকিমার পরা ব্লাউজটাকে আমার বেশ টাইট বলে মনে হলো, তবে অনেকটা ব্যাখ্যা দেওয়ার ভঙ্গিতেই যেন উনি বলে উঠলেন, এই শাড়ি ব্লাউজের সেটটা আমার বিয়ের সময় নেওয়া মা কিনে দিয়েছিল। এবারে আমি বেশ বুঝতে পারলাম ব্লাউজটা টাইট থাকবার কারণ 3 বছরের মাথায় অনেক পরিবর্তন এসেছে। গল্প গুজব করে সদর দরজায় তালা দিয়ে কাকিমার আমি একসাথে বেরিয়ে পড়লাম। আমি লক্ষ্য করলাম এই 1.5 মাসে ইতি কাকিমার চাল চলন যেন বেশ খানিকটা পাল্টে গেছে। আগের বার দেখেছি বাইরে বেরোবার আগে উনি পরিপাটি হয়ে বেরুতেন, ঢিলেঢালা সালোয়ার কামিজ পরতেন, শাড়ি পরলেও ব্লাউজ হতো খুব ঝিমঝাম এবং ভদ্রস্থ। বড় গলার ব্লাউজ উনি কখনো পরতেন না, সব সময় আঁচল সাবধানে রাখতেন। কিন্তু এবারে লক্ষ্য করলাম সবকিছুই কেমন যেন পাল্টে গেছে। কাকিমা অগোছালো শাড়ি পরেছেন। বন্ধুরা, পরের পর্ব যদি শুনতে চাও তাহলে কমেন্ট করে জানাও, আর আগামী পর্বে জানাব কাকিমার সাথে আর কি কি ঘটনা হলো। দেখা হচ্ছে কাল রাত ঠিক 8টা 15 মিনিটে।